আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এই চ্যাপ্টারের উপর আমি আজকে ২ নম্বর লাইভ ক্লাস নিব। গত ক্লাসে আমরা এই চ্যাপ্টারের বেসিক এবং ১ থেকে ৩ পর্যন্ত অঙ্কের সমাধান করা শিখেছিলাম। আজকে আমরা প্রবলেম ৪ থেকে অঙ্ক করা স্টার্ট করব। ওকে, স্ক্রিনে আমরা ৪ নাম্বার অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে, "দ্য কম্পারেটিভ কনডেন্সড ইনকাম স্টেটমেন্ট অফ হিরন কর্পোরেশন ইজ শোন বিলো।" হিরন কর্পোরেশনের কম্পারেটিভ কনডেন্স ইনকাম স্টেটমেন্ট বা তুলনামূলক সংক্ষিপ্ত আয় বিবরণী নিচে দেওয়া হলো। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে লেখা আছে হিরন কর্পোরেশন কম্পারেটিভ কনডেন্স ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর ৩১। ডিসেম্বর ৩১ তারিখে কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে। সো ২০০৯ সালের বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে, আবার ২০০৮ সালের বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। ২০০৯ সালটা যেহেতু বড়, সেহেতু ২০০৯ সাল হচ্ছে কারেন্ট ইয়ার, আর ২০০৮ সাল যেহেতু ছোট, সেহেতু ৮ সালকে আমরা বলবো বেইজ ইয়ার। তো শুরুতেই তোমরা এই বিষয়টা একটু ফাইন্ড আউট করে রাখবা, যেই সালটা বড় সেই সালটা হচ্ছে কারেন্ট ইয়ার, আর যেই সালটা ছোট সেই সালটা হবে বেইজ ইয়ার। তো আমরা দুইটা ইয়ার পেয়েছি, ২০০৯ সাল এটা কারেন্ট ইয়ার, আর ২০০৮ সাল এটা বেইজ ইয়ার। তো ইনকাম স্টেটমেন্টটা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে নিট সেলস দেওয়া আছে দুইটা সালেরই, সেখান থেকে কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করা হয়েছে, পাওয়া গেছে গ্রস প্রফিট। এই গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্সেস বিয়োগ করা হয়েছে, পাওয়া গেছে নিট ইনকাম। এখন ইনস্ট্রাকশনে বলা হয়েছে এ নাম্বার রিকোয়ারমেন্টে প্রিপেয়ার এ হরিজন্টাল অ্যানালাইসিস অব দ্য ইনকাম স্টেটমেন্ট ডাটা ফর হিরন কর্পোরেশন ইউজিং 2008 অ্যাজ এ বেইস। ২০০৮ সালকে বেইস ধরে হিরন কর্পোরেশনের ইনকাম স্টেটমেন্টের হরিজন্টাল অ্যানালাইসিস করতে হবে। সো এ নাম্বার রিকোয়ারমেন্টে আমরা কি করব? হিরন কর্পোরেশনের ইনকাম স্টেটমেন্টের হরিজন্টাল অ্যানালাইসিস করব। আমি এটা মার্ক করে রাখলাম, হরিজন্টাল অ্যানালাইসিস করতে বলছে। আচ্ছা, হরিজন্টাল অ্যানালাইসিস করার জন্য আমাদের সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে। কারেন্ট ইয়ার ভ্যালু থেকে আমরা বেইজ ইয়ার ভ্যালু বিয়োগ করব এবং উক্ত বিয়োগফলকে বেইজ ইয়ার ভ্যালু দ্বারা ভাগ করে ১০০ দ্বারা গুণ করতে হবে। আর এরপর আমরা একটা টেবিলের সাহায্যে হরিজন্টাল অ্যানালাইসিস করব। প্রথমে হেডিং দিতে হবে কোম্পানির নাম, তারপর লিখতে হবে হরিজন্টাল অ্যানালাইসিস, তারপর ৫ কলাম বিশিষ্ট এই টেবিলের মাধ্যমে আমরা হরিজন্টাল অ্যানালাইসিস করতে পারবো। তো আমরা সরাসরি অঙ্কের সলিউশনে চলে যাচ্ছি। প্রথমে রিকোয়ারমেন্ট এ দিয়ে লিখব হিরন কর্পোরেশন হরিজন্টাল অ্যানালাইসিস, তারপর ৫ কলাম বিশিষ্ট টেবিলটা তৈরি করব। তো অঙ্কের মধ্যে এই যে ৩টা কলাম দেওয়া আছে, যেভাবে আছে আমরা সেভাবেই তুলব। হ্যাঁ, প্রথমে পার্টিকুলার্স নামে যে ইনফরমেশনগুলো আছে, আমরা পার্টিকুলার্স চাইলে তোমরা লিখতেও পারো, না লিখলেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, পার্টিকুলার্স হেডিং দিতে পারো, দিয়ে তোমরা হচ্ছে পার্টিকুলার্সের আন্ডারে বা বিবরণের আন্ডারে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো লিখে ফেলবা। যে প্রথমে নিট সেলস আছে, আমরা নিট সেলস লিখবো। নিট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রস প্রফিট পাওয়া যায়, আমরাও নিট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব, গ্রস প্রফিট পাওয়া যাবে। তারপর গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিলে নিট ইনকাম পাওয়া যায়। এই যে আমরা গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিলাম, নিট ইনকাম পেয়ে গেলাম। তো ইনকাম স্টেটমেন্ট প্রশ্নে যেভাবে আছে আমরা সেভাবেই তুলেছি। যদি অনেক সময় এরকম থাকে যে গ্রস প্রফিট বের করা থাকে না, তখন আমরা নিট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করে গ্রস প্রফিটটা বের করে দেখাবো। ঠিক আছে, বাট এই অঙ্কে যেহেতু একদম সুন্দরভাবে ইনকাম স্টেটমেন্ট করে দিয়েছে, আমরা একদম হুবহু প্রশ্ন দেখে তুলে ফেলেছি। তারপর ২০০৯ সালে যে অ্যামাউন্টগুলো আছে সেগুলো লিখলাম, তারপর ২০০৮ সালে যে অ্যামাউন্টগুলো আছে সেগুলো আমরা লিখলাম। এখন হরিজন্টাল অ্যানালাইসিস করার জন্য আমাদের একটা সূত্রের প্রয়োজন হবে। আমি সূত্রটা একটু রাফ করে দেখাচ্ছি, এটা কিন্তু তোমরা দেখাবা না, ঠিক আছে, পরীক্ষায় দেখাবা না। হ্যাঁ, জাস্ট সূত্রটা মনে থাকলেই হবে। তো আমরা প্রথম ৩ কলামে যা যা ইনফরমেশন প্রশ্নে পেয়েছি সেগুলো লিখেছি। এরপর ইনক্রিজ অর ডিক্রিজ, হ্যাঁ, এই নামে একটা কলাম তৈরি করব যার ২টা সাব কলাম থাকবে, অ্যামাউন্ট টাকা পার্সেন্টেজ। এখন এই যে অ্যামাউন্ট, এটা আমরা কিভাবে পাবো? কারেন্ট ইয়ার ভ্যালু থেকে বেইজ ইয়ার ভ্যালু বাদ দিব, তাহলেই অ্যামাউন্ট পাওয়া যাবে। হ্যাঁ, যেমন কারেন্ট ইয়ার ভ্যালু হচ্ছে ৬ লাখ, বেইজ ইয়ার ভ্যালু হচ্ছে ৫ লাখ। ৬ লাখ থেকে ৫ লাখ বিয়োগ করলে অ্যামাউন্ট হচ্ছে ৮ লাখ। আবার কারেন্ট ইয়ার ভ্যালু হচ্ছে ৪,৮৩,০০০, আর বেইজ ইয়ার ভ্যালু হচ্ছে ৪,২০,০০০। কারেন্ট ইয়ার ভ্যালু থেকে বেইজ ইয়ার ভ্যালু বিয়োগ করলে ৬৩,০০০, এটা হচ্ছে অ্যামাউন্ট। আবার ১,১৭,০০০ থেকে ৮০,০০০ বিয়োগ করলে ৩৭,০০০, এটা হচ্ছে অ্যামাউন্ট। তারপর ৫৭,২০০ থেকে ৪৪,০০০ বিয়োগ করলে ১৩,২০০, আর ৫৯,৮০০ থেকে ৩৬,০০০ বিয়োগ করলে ২৩,৮০০।
সো অ্যামাউন্ট যে আমরা পেয়েছি এটা কিন্তু এই যে উপরের সূত্রটার মাধ্যমে লবে যেই সূত্রটা আছে কারেন্ট ইয়ার ভ্যালু মাইনাস বেজ ইয়ার ভ্যালু, এই কারেন্ট ইয়ার ভ্যালু থেকে বেজ ইয়ার ভ্যালু বাদ দিলে অ্যামাউন্ট পাওয়া গেল। এখন এই পার্সেন্টেজটা কিভাবে পাবো? আমাদের হচ্ছে কারেন্ট ইয়ার ভ্যালু থেকে বেজ ইয়ার ভ্যালু বিয়োগ করলে যে বিয়োগফলটা আসে সেই বিয়োগফলকে আমরা বেজ ইয়ার ভ্যালু দ্বারা ভাগ করব, ১০০ দ্বারা গুণ করব। হ্যাঁ, তো আমাদের যে অ্যামাউন্টটা আসে সেই অ্যামাউন্টটাকে বেজ ভ্যালু অর্থাৎ ৫ লাখ দিয়ে ভাগ করে ১০০ গুণ করলে 20% আসে রেজাল্ট। তারপরে ৬৩,০০০ এটা হচ্ছে অ্যামাউন্টকে বেজ ভ্যালু অর্থাৎ ৪,২০,০০০ দিয়ে ভাগ করে ১০০ গুণ করলে ১৫%। তারপর ৩৭,০০০ এটা হচ্ছে অ্যামাউন্টকে বেজ ইয়ার ভ্যালু ৮০,০০০ দিয়ে ভাগ করে ১০০ দিয়ে গুণ করলে ৪৬.২৫%। তারপর ১৩,২০০ এটা অ্যামাউন্টকে বেজ ইয়ার ভ্যালু অর্থাৎ ৪৪,০০০ দিয়ে ভাগ করে ১০০ গুণ করলে ৩০%। তারপর ২৩,৮০০ এটা হচ্ছে আমাদের অ্যামাউন্টকে বেজ ইয়ার ভ্যালু ৩৬,০০০ দিয়ে ভাগ করলে ৬৬.১১%। হ্যাঁ, আমরা পার্সেন্টেজগুলো বের করতে পারলে আমাদের কিন্তু হরিজন্টাল অ্যানালাইসিস কমপ্লিট হয়ে গেল। তো রিকোয়ারমেন্ট এতে হরিজন্টাল অ্যানালিসিস করতে বলছে, এটা আমরা গত ক্লাসও শিখেছি, আজকে আরেকবার তোমরা প্র্যাকটিস করবা। আর বি নাম্বার রিকোয়ারমেন্টে ভার্টিক্যাল অ্যানালিসিস করতে বলছে, এই যে বলেই দিয়েছে প্রিপেয়ার এ ভার্টিক্যাল অ্যানালিসিস অফ দ্য ইনকাম স্টেটমেন্ট ডাটা ফর হিরন কর্পোরেশন ইন কলামনার ফর্ম ফর বোথ ইয়ার্স। হ্যাঁ, উভয় ইয়ারের জন্য কলামনার ফর্মে হিরন কর্পোরেশনের ইনকাম স্টেটমেন্টের ভার্টিক্যাল অ্যানালিসিস করতে বলছে। সো আমরা ভার্টিক্যাল অ্যানালিসিস করব, কলামনার ফর্ম মানে হচ্ছে টেবিল, হ্যাঁ টেবিল বা কলামের মাধ্যমে আমরা হচ্ছে সমাধানটা করে দেখাবো। তো রিকোয়ারমেন্ট বি দিয়ে আমরা লিখব হিরন কর্পোরেশন ভার্টিক্যাল অ্যানালাইসিস। এরপর ২০০৯ সাল অ্যামাউন্ট পার্সেন্টেজ, ২০০৮ সাল অ্যামাউন্ট পার্সেন্টেজ। হ্যাঁ, টোটাল ৫ কলাম বিশিষ্ট একটা টেবিল তৈরি করতে হবে। প্রথম কলামটার নাম হচ্ছে পার্টিকুলার্স। তারপরে ২০০৯ সাল আমাদের প্রশ্নে আছে, ২০০৯ সালে ২টা সাব কলাম হবে অ্যামাউন্ট পার্সেন্টেজ। আবার ২০০৮ সাল প্রশ্নে দেওয়া আছে, ৮ সালের 2টা সাব কলাম হবে অ্যামাউন্ট পার্সেন্টেজ। এখন প্রশ্নের মধ্যে যে ইনকাম স্টেটমেন্ট করে দেওয়া আছে আমরা কিন্তু সেভাবেই লিখব। প্রথমে নিট সেলস আছে, আমরা নিট সেলস লিখব। তার থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়েছে, আমরাও কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব। তাহলে গ্রস প্রফিট পাওয়া যাবে। সেই গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিব। এই যে অপারেটিং এক্সপেন্স বাদ দিব, নিট ইনকাম পাওয়া যাবে। তো প্রশ্নে যেভাবে আছে আমরা সেভাবেই লিখব। ৯ সালের অ্যামাউন্টগুলো লিখে ফেলবা, আবার ৮ সালের অ্যামাউন্টগুলোও প্রশ্ন দেখে লিখে ফেলবা। শুধুমাত্র পার্সেন্টেজ আমাদের বের করতে হবে একটা সূত্রের সাহায্যে। হ্যাঁ, সূত্রটা আমরা রাফ একটু দেখে নিই। আইটেম অফ ইনকাম স্টেটমেন্ট ভাগ হচ্ছে নিট সেলস ইন্টু 100। তো আইটেম অফ ইনকাম স্টেটমেন্ট আয় বিবরণীর আইটেম, হ্যাঁ, সো আয় বিবরণীর আইটেম হচ্ছে এরা সবাই। তো এদেরকে আমরা কি করব, নিট সেলস দিয়ে ভাগ করে ১০০ দ্বারা গুণ করব, এরা পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। তো আমরা নিট সেলসকে যদি নিট সেলস দিয়ে ভাগ করে ১০০ দ্বারা গুণ করি সেটা 100% হবে। বা এটা তুমি না করলেও হয়, সরাসরি নিট সেলসের জায়গায় 100% বসাই দিবা। ঠিক আছে? এরপর কস্ট অফ গুডস সোল্ড এটা হচ্ছে আইটেম অফ ইনকাম স্টেটমেন্ট, তাকে আমরা নিট সেলস দিয়ে ভাগ করব। অর্থাৎ ৪,৮৩,০০০কে আমরা ৬ লাখ দিয়ে ভাগ করব, ১০০ দিয়ে গুণ করব, ৮০.৫%। তারপরে গ্রস প্রফিট বের হয়েছিল ১,১৭,০০০। এই ১,১৭,০০০ এটা হচ্ছে আইটেম অফ ইনকাম স্টেটমেন্ট। ঠিক আছে? ১,১৭,০০০ এটা কি? আইটেম অফ ইনকাম স্টেটমেন্ট, তাকে নিট সেলস দিয়ে ভাগ করতে হবে এবং ১০০ দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ এই ১,১৭,০০০কে আমরা ৬ লাখ দিয়ে ভাগ করব, ১০০ দ্বারা গুণ করব, 19.5% আসবে, হ্যাঁ, পার্সেন্টেজ। তারপর অপারেটিং এক্সপেন্সেস এটা হচ্ছে ৫৭,২০০, এটা হচ্ছে আইটেম অফ ইনকাম স্টেটমেন্ট। এই যে আইটেম অফ ইনকাম স্টেটমেন্ট তাকে নিট সেলস দিয়ে ভাগ করো, অর্থাৎ ৫৭,২০০কে ৬ লাখ দিয়ে ভাগ করো, ৯.৫৩%। তারপর নিট ইনকাম হচ্ছে ৫৯,৮০০, এটা হচ্ছে আইটেম অফ ইনকাম স্টেটমেন্ট। আইটেম অফ ইনকাম স্টেটমেন্টকে আমরা হচ্ছে নিট সেলস ৬ লাখ দিয়ে ভাগ করব, ১০০ দিয়ে গুণ করলে 9.97%। তেমনিভাবে ২০০৮ সালের যে অ্যামাউন্টগুলো আছে আমরা প্রত্যেকটা অ্যামাউন্টকে নিট সেলস দিয়ে ভাগ করব। এই যে ১ লাখকে ১ লাখ দিয়ে ভাগ করলে ১০০%। ঠিক আছে? আইটেম অফ ইনকাম স্টেটমেন্টকে আমরা নিট সেলস দিয়ে ভাগ করব, মানে প্রত্যেকটা আইটেমকে নিট সেলস দিয়ে ভাগ করব। তো এখানে নিট সেলস কত? ১ লাখ। তুমি ১ লাখকে ধরে নাও আইটেম অফ ইনকাম স্টেটমেন্ট এবং তাকে নিট সেলস অর্থাৎ ১ লাখ দিয়ে ভাগ করো, ১০০%। তারপরে কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে কত? ৬৩,০০০, তাকে নিট সেলস দিয়ে ভাগ করো, ৮৪%। তারপর গ্রস প্রফিট ৩৭,০০০, তাকে নিট সেলস দিয়ে ভাগ করো, ১৬%। তারপরে অপারেটিং এক্সপেন্স ১৩,২০০, তাকে নিট সেলস দিয়ে ভাগ করো, ৮.৮%। ২৩,৮০০ এটা হচ্ছে নিট ইনকাম, তাকে হচ্ছে নিট সেলস দিয়ে ভাগ করো এবং ১০০ দিয়ে গুণ করো, ৭.২%। তো আমাদের ৪ নম্বর অঙ্কে হরিজন্টাল অ্যানালাইসিস এবং ভার্টিক্যাল অ্যানালাইসিস করতে বলছে। আমরা রিকোয়ারমেন্ট এবি দুইটাই কমপ্লিট করেছি, আমাদের অঙ্ক কিন্তু শেষ। ৪ এর পর ৫ নম্বর যে অঙ্কটা আছে, ৫ নম্বর অঙ্কটা খুব ইজি একটা অঙ্ক।
এটা তোমরা নিজেরা সমাধান করবে, আমি জাস্ট একটু বুঝাই দিই বা করাই দিতে আমার বেশি খুব একটা সময় লাগবে না। এখানে বলা হয়েছে সামারি ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ফর ভুলন লিমিটেড ইজ অ্যাজ ফলোস। ভুলন লিমিটেডের কিছু তথ্য নিচে দেওয়া আছে। সো আমরা ডিটেলসের মধ্যে বেশ কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি। 2015 সালের ডিসেম্বরের 31 তারিখের তথ্য, আবার 2014 সালের ডিসেম্বরের 31 তারিখের তথ্য। তো আমরা দেখতে পাচ্ছি কারেন্ট অ্যাসেট 2টা সালের জন্যই দেওয়া আছে, প্ল্যান্ট অ্যাসেট 2টা সালের জন্যই দেওয়া আছে, টোটাল অ্যাসেট 2টা সালের জন্যই দেওয়া আছে। এখন বলছে কম্পিউট দ্য অ্যামাউন্ট অ্যান্ড পার্সেন্টেজ চেঞ্জ ইন 2015 ইউজিং হরিজন্টাল অ্যানালাইসিস। হরিজন্টাল অ্যানালাইসিস ব্যবহার করে আমাদের হচ্ছে অ্যামাউন্ট এবং পার্সেন্টেজ চেঞ্জ বের করতে বলছে। অ্যাজুমিং 2014 ইজ দ্য বেজ ইয়ার, 2014 সাল হচ্ছে বেজ ইয়ার। তো 2014 সালকে বেজ ইয়ার ধরে আমরা জাস্ট হরিজন্টাল অ্যানালাইসিস করব, যেখানে অ্যামাউন্ট এবং পার্সেন্টেজ চেঞ্জ দেখাইতে হবে। সো হরিজন্টাল অ্যানালাইসিস করার জন্য আমরা হচ্ছে প্রথমে কোম্পানির নামটা লিখব ভুলন লিমিটেড, তারপর লিখব হরিজন্টাল অ্যানালাইসিস, তারপর 5 কলাম বিশিষ্ট টেবিলটা তৈরি করব। ঠিক আছে, পার্টিকুলার্স নামে একটা কলাম হবে, তারপর ডিসেম্বর 31 2015 নামে কলাম হবে, ডিসেম্বর 31 2014 নামে কলাম হবে, তারপর ইনক্রিজ অর ডিক্রিজ নামে একটা কলাম, যার আবার 2টা সাব কলাম থাকে, অ্যামাউন্ট টাকা এবং পার্সেন্টেজ। তো টোটাল কলাম হয় 5টা। এই 5 কলাম বিশিষ্ট টেবিলের মাধ্যমে আমরা হরিজন্টাল অ্যানালিসিস করতে পারি। আমাদের একটা সূত্রের হেল্প লাগবে। ঠিক আছে, হরিজন্টাল অ্যানালিসিস করার জন্য আমরা এই সূত্রটার হেল্প নিই। সো প্রথমে কারেন্ট অ্যাসেট দেওয়া আছে প্রশ্নের মধ্যে 2,34,000, 1,80,000, আমরা লিখবো 2,34,000, 1,80,000। এখন 15 সালটা বড়, এটা হচ্ছে কারেন্ট ইয়ার, 14 সালটা ছোট, এটা হচ্ছে বেজ ইয়ার। তো কারেন্ট ইয়ার ভ্যালু থেকে বেজ ইয়ার ভ্যালু বাদ দিলে অ্যামাউন্ট পাওয়া যাবে। সেই অ্যামাউন্টকে আমরা হচ্ছে বেজ ইয়ার ভ্যালু দ্বারা ভাগ করব, অর্থাৎ 1,80,000 দিয়ে ভাগ করব, তাহলে পার্সেন্টেজ চলে আসবে 30%। আবার প্ল্যান্ট অ্যাসেট আমাদের 15 সালের জন্য হচ্ছে 7,56,000, আর 14 সালের জন্য 4,20,000। এই যে 7,56,000, 4,20,000 কারেন্ট ইয়ার ভ্যালু থেকে বেজ ইয়ার ভ্যালু বিয়োগ করলে অ্যামাউন্ট পাওয়া যাবে 3,36,000। এই অ্যামাউন্টকে বেজ ইয়ার ভ্যালু দ্বারা ভাগ করলে আমাদের রেজাল্ট আসে 80%। তারপর টোটাল অ্যাসেট, টোটাল অ্যাসেট আমরা দেখতে পাচ্ছি যে 9,90,000 আর হচ্ছে 6,00,000, 9,90,000, 6,00,000 লিখলাম। কারেন্ট ইয়ার ভ্যালু থেকে বেজ ইয়ার ভ্যালু বাদ দিলে অ্যামাউন্ট পাওয়া যাবে, সেই অ্যামাউন্টকে আমরা হচ্ছে বেজ ইয়ার ভ্যালু অর্থাৎ 6,00,000 দিয়ে ভাগ করব, আমাদের পার্সেন্টেজ পাওয়া যাবে। সো এই পর্যন্ত করলেই কিন্তু আমাদের হরিজন্টাল অ্যানালাইসিস কমপ্লিট। এটা খুবই ইজি একটা অঙ্ক ছিল। 5 তোমাদের হোমওয়ার্ক থাকবে, 6 হোমওয়ার্ক থাকবে। আমি 7 নম্বর অঙ্কটা করাই দিচ্ছি। 7 নম্বর অঙ্কে বলা হয়েছে এক্সপ্রেস দ্য ফলোয়িং ইনকাম স্টেটমেন্ট ইনফরমেশন ইন কমন সাইজ পার্সেন্টস। বলছে নিচে ইনকাম স্টেটমেন্টের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলোকে প্রকাশ করো কমন সাইজ পার্সেন্টে। এখন কমন সাইজ পার্সেন্ট বা কমন সাইজ অ্যানালাইসিস যদি করতে বলে তাহলে আমরা ভার্টিক্যাল অ্যানালাইসিস করব। ঠিক আছে, কমন সাইজ পার্সেন্ট, কমন সাইজ অ্যানালাইসিস যদি করতে বলে ভার্টিক্যাল অ্যানালাইসিস করতে হবে। এরপর বলছে অ্যান্ড অ্যাসেস whether this company situation is favorable or unfavorable। এবং তোমাকে দেখাইতে বলছে এই কোম্পানির সিচুয়েশন বা এই কোম্পানির অবস্থা ফেভারেবল নাকি আনফেভারেবল, অর্থাৎ অনুকূলে আছে নাকি প্রতিকূলে আছে, একটা মন্তব্য করতে হবে অঙ্ক শেষে। তো আমরা প্রথমে কমন সাইজ পার্সেন্টস বা কমন সাইজ অ্যানালাইসিস বা ভার্টিক্যাল অ্যানালাইসিসটা করব, তারপর একটা মন্তব্য করতে হবে যে কোম্পানির অবস্থা ফেভারেবল নাকি আনফেভারেবল। ঠিক আছে, এই মন্তব্যটা করতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে এক্স লিমিটেডের কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে 2014 সালের জন্য, 2013 সালের জন্য। সো সেলস প্রথমে লেখা আছে, তার থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়েছে, গ্রস প্রফিট বের হয়েছে, সেই গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিয়েছে, নিট ইনকাম বের হয়েছে। সো একদম পূর্ণাঙ্গভাবে তারা ইনকাম স্টেটমেন্ট করে দিয়েছে, আমাদের এক্সট্রা কিছু করতে হবে না। আমরা সরাসরি কমন সাইজ অ্যানালাইসিস বা ভার্টিক্যাল অ্যানালাইসিস করে ফেলি। প্রথমে লিখব এক্স লিমিটেড কমন সাইজ অ্যানালাইসিস, তারপর 5 কলাম বিশিষ্ট টেবিল তৈরি করব। পার্টিকুলার্স নামে একটা কলাম হবে, তারপর 2014 সালের অ্যামাউন্ট পার্সেন্টেজ, 2013 সালের জন্য অ্যামাউন্ট পার্সেন্টেজ, টোটাল 5 কলাম বিশিষ্ট আমরা টেবিল তৈরি করব। তো অঙ্কের মধ্যে যেহেতু ইনকাম স্টেটমেন্ট তারা একদম সুন্দরভাবে করে দিয়েছে, আমরা সেভাবেই লিখব যে প্রথমে সেলস, তারপরে তার থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ যাবে, গ্রস প্রফিট, তার থেকে অপারেটিং এক্সপেন্স বাদ যাবে, নিট ইনকাম। ঠিক আছে, আগের কথাটা আবারও বলছি, অনেক সময় গ্রস প্রফিট তারা বের করে দেয় না। তখন আমরা কি করব, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে যে গ্রস প্রফিট বের হয়, সেই বিয়োগফলটা কিন্তু আমরা নামাবো তখন। হুম সো গ্রস প্রফিট যদি প্রশ্নে না থাকে, আমরা সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে গ্রস প্রফিট নামাবো, তারপরে অপারেটিং এক্সপেন্স বাদ দিব, নিট ইনকাম পাওয়া যাবে। প্রশ্নে যেহেতু সুন্দরভাবে করে দিয়েছে আমরা সেভাবেই লিখেছি। এখন 2014 সালে যে অ্যামাউন্টগুলো আছে এগুলো লিখতে হবে। এখন ভার্টিক্যাল অ্যানালাইসিস বা কমন সাইজ অ্যানালাইসিস যখন আমরা করি তখন একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে আমরা হচ্ছে আইটেম অফ ইনকাম স্টেটমেন্টকে নিট সেলস দিয়ে ভাগ করবো, 100 দ্বারা গুণ করবো, ভার্টিক্যাল অ্যানালাইসিসের যে সূত্র। তো আইটেম অফ ইনকাম স্টেটমেন্ট, এই যে সেলস আছে 7,20,000, এটাকে যদি আমরা আইটেম অফ ইনকাম স্টেটমেন্ট ধরি,
হ্যাঁ, তাকে আবার নিট সেলস দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 7,20,000-কে 7,20,000 দিয়ে ভাগ এবং 100 দিয়ে গুণ করলে এটা 100%। ঠিক আছে? তারপর কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড আমাদের প্রশ্নে আছে কত? 4,75,200। আমরাও 4,75,200 লিখলাম। তাকে নিট সেলস দিয়ে ভাগ করো, অর্থাৎ 7,20,000 দিয়ে ভাগ করো, 66%। তেমনিভাবে গ্রস প্রফিটকে নিট সেলস দিয়ে ভাগ করো, 34%। তারপর অপারেটিং এক্সপেন্সকে নিট সেলস দিয়ে ভাগ করো, 21%। নিট ইনকামকে নিট সেলস দিয়ে ভাগ করো, 13%। আবার এইখানে যেই সেলসটা আছে, বা নিট সেলস, অঙ্কে যেহেতু সেলস আছে, এটাকে আমরা নিট সেলসই ধরতে পারি। সো সেলসটাকে আমরা হচ্ছে যদি সেলস দিয়ে ভাগ করে 100 দ্বারা গুণ করি, সেটা 100%ই হবে। তারপরে কস্ট অফ গুডস সোল্ডকে আমরা যদি নিট সেলস বা সেলস দিয়ে ভাগ করি, সেটা 52.4% হবে। তারপর গ্রস প্রফিটকে নিট সেলস দিয়ে ভাগ করলে 47.6% হবে। 1,03,790। অপারেটিং এক্সপেন্সকে নিট সেলস দিয়ে ভাগ করলে 19.4% হবে। আর নেট ইনকামকে যদি আমরা নিট সেলস দিয়ে ভাগ করি, 28.2% হবে। তো এখন একটা কমেন্ট করতে বলছিল না যে কোম্পানির অবস্থা ফেভারেবল নাকি আনফেভারেবল, অর্থাৎ অনুকূলে নাকি প্রতিকূলে আছে কোম্পানির অবস্থা। তো আমরা দেখতে পাচ্ছি যে 13 থেকে 14 হ্যাঁ নিট ইনকামের পার্সেন্টেজটা কমেছে। তার মানে কোম্পানির অবস্থা আনফেভারেবল। ঠিক আছে? এই যে দেখো, 13তে নিট ইনকামের পার্সেন্টেজ ছিল 28.2%, আর 14তে গিয়ে আমাদের নিট ইনকামের পার্সেন্টেজ মাত্র 13%। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে আনফেভারেবল মন্তব্য করব যে দ্য কোম্পানি ইজ ইন অ্যান আনফেভারেবল সিচুয়েশন। কোম্পানি আনফেভারেবল সিচুয়েশনে আছে বিকজ পার্সেন্টেজ অফ নিট ইনকাম ইজ ডিক্রিজ বাই 28.2 থেকে 13% বিয়োগ করলে 15.2% ইন 2014 সালে আমাদের নিট ইনকামের পার্সেন্টেজ ডিক্রিজ হয়েছে 15.2%। সো কোম্পানির অবস্থা আনফেভারেবল বা প্রতিকূলে আছে। আবারও বলছি, দ্য কোম্পানি ইজ ইন অ্যান আনফেভারেবল সিচুয়েশন। কোম্পানি প্রতিকূল অবস্থায় আছে বিকজ পার্সেন্টেজ অফ নিট ইনকাম ইজ ডিক্রিজ বাই, আমাদের নিট ইনকাম ডিক্রিজ হয়েছে। কতটুকু ডিক্রিজ হয়েছে? 28.2 থেকে 13 বাদ দিবা, তাহলে 15.2% ডিক্রিজ হয়েছে ইন 2014 সালে। সো এই পর্যন্তই তোমরা করো। তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে 4, 5, 6, 7 এই 4টা অঙ্ক তোমাদের SW থাকলো। আর এই কমেন্টটা আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, যদি হচ্ছে 13 থেকে 14 নিট ইনকামের পার্সেন্টেজ কমে, তাহলে বলবো আনফেভারেবল সিচুয়েশনে আছে। আর যদি 14 পার্সেন্টেজটা বাড়তো 13 থেকে, ধরো এখানে 30% বা 35%, সেক্ষেত্রে ফেভারেবল সিচুয়েশনে আছে। ঠিক আছে? সো এইখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি 13তে নিট ইনকামের পার্সেন্টেজ ছিল 28.2%, আর 14তে গিয়ে নিট ইনকামের পার্সেন্টেজ হয়ে গেছে 13%। তো নিট ইনকামের পার্সেন্টেজ কমা মানে হচ্ছে নিট ইনকাম কমে যাওয়া। ঠিক আছে? নিট ইনকাম কমে যাওয়া। আর যেই কোম্পানি নিট ইনকাম কমে যায়, ওইটা তো আনফেভারেবল সিচুয়েশনে থাকে। এরকম মন্তব্য তো আমরা বলতেই পারি, তাই না? আর যদি নিট ইনকামের পার্সেন্টেজ বাড়ে, সেই ক্ষেত্রে আমরা বলবো যে কোম্পানি ফেভারেবল সিচুয়েশনে আছে। তো তোমাদের হোমওয়ার্ক থাকলো 4, 5, 6, 7। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।